This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. স্বপ্ন তো দেখি আমরা, আর সেই স্বপ্ন ছুঁতেই তো বারবার কাশ্মীরে ছুটে যাওয়া। সবুজে ঢাকা বৈশারান উপত্যকায় তখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিথর দেহগুলো। সেই বদ্ধভূমিতে প্রথম পৌঁছন পেহেলগাঁও থানার এসএইচও রিয়াজ আহমেদ। বাহন তখন এটিভি। মঙ্গলবার দুপুর ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেল ২৬ জনের। স্বপ্নপুরী বৈশরণ তখন যেন মৃত্যুপুরী। ঘটনার প্রায় ৮ ঘন্টা পর অল টেরেন ভেহিকল বা এটিভির গাড়ি নিয়ে হাজির হয়েছিল পুলিশ। সঙ্গে ছিলেন পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডের চেয়ারম্যান আদিল ফারুক। কি ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা! টিভি9 বাংলার প্রতিনিধি সিজার মণ্ডলের সঙ্গে শেয়ার করলেন আদিল। जो ही हमने वहाँ पे वो मंजर देखा तो वो इंसानियत का कत्लो गारत है, तो हमें मतलब रोना आ रहा था वहाँ पे जब हमने देखा वहाँ पे। স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ড থেকে 14টি এটিভি গাড়ি নিয়ে উপত্যকায় প্রথম পৌঁছন পেহেলগাঁও থানার এসএইচও রিয়াজ আহমেদ। সঙ্গে ছিলেন 15 জন পুলিশ কর্মী। সিআরপিএফ পৌঁছয় আরও পরে, দাবি আদিলের। पता चला एसएचओ साहब ने हमें कॉल की एटीवीज़ के लिए, तो एटीवीज़ ऊपर लेके जानी थी। तकरीबन सबसे पहले वहाँ एसएचओ साहब पहुँचे, उसके बाद आधे घंटे के बाद मान लो फौज पहुँची है। इंसिडेंट के 1 घंटा बाद पहुँचे? एक मतलब रास्ता है ही नहीं उतना, वो तो पैदल पहुँचे। पैदल बिल्कुल पैदल पहुँचे। জঙ্গি হামলার পর থেকেই বৈশরণ উপত্যকার নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? आदिल फारूक दाबी, सिक्योरिटी मतलब वहाँ पे छोटा मोटा कैंप भी नहीं है। पैसरन में होता था पहले, आर्मी कैंप होता था, तो उसके बाद मतलब नॉर्मल सी हो गई, अब हटा दिया था। कितने दिन लगभग होगा आर्मी कैंप हटा दिया? वो मतलब 1 साल या 2 साल हो गए उसको जब हटा दिया। প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার পর্যটক বৈশরণ উপত্যকায় যান। আগে থেকেই একটি সেনা ছাউনি থাকলে এখন আর তা নেই। নিরাপত্তারক্ষী না থাকার সুযোগকে কাজে লাগিয়ে হামলা চালায় জঙ্গিরা, দাবি আদিলের। 1 घंटा मिला है भागने के लिए, वो कैसे भागे हैं वहाँ से, कहाँ से भागे, वो मतलब उनको तो टाइम मिला है क्योंकि उन्होंने स्पॉट वैसा चुना है जहाँ पे सिक्योरिटी नहीं है, वो स्पॉट चुना है। শাল বিক্রেতা, খাবার ব্যবসায়ী, পনির সহিস, ঘোড়ার মালিক সহ 200 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। पूछताछ कर रहे हैं जो पोनी वालीज हैं या कोई भी है जो उस मतलब उसमें उस साइड में जाता है, तो उनसे पूछताछ होती है, क्यों नहीं होती है पूछताछ भी कर रहे हैं। पूछ रहे हैं लोगों को जो वहाँ पे काम कर रहे थे उनको भी पूछताछ कर रहे हैं क्या हुआ था। एक्चुअल जो वहाँ पे काम करते हैं तो वो भी पैनिक हो गए, वो भी अपनी जान बचा के नीचे आए। যার এটিভিতে করে প্রথম থানার যে এসএইচও রিয়াজ আহমেদ পৌঁছেছিলেন, সেই এটিভির মালিক থেকে শুরু করে এটিভি মালিক যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ কারুর কাছ থেকে কোনো সূত্র যদি পাওয়া যায় সেই হত্যাকারীদের সম্পর্কে, এবং একাধিক মোবাইল টাওয়ার ডাম্প করা হচ্ছে ওই এলাকার, যাতে সেখান থেকে কোনো ধরনের যোগাযোগ হয়েছিল কিনা, এখানের কেউ তার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল কিনা, বা যারা উপরে উঠেছিল, যারা এই হত্যালীলার পেছনে ছিল, তারা কোনোভাবে কোন রাস্তা ব্যবহার করেছিল সেই বিষয়গুলো সুনিশ্চিত করবার জন্য। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা, পেহেলগাঁও। এবার একটা বড় আশঙ্কার কথা বলুন। গভীর রাতে রহস্যজনক রেডিও সংকেত। খুলনা যশোরে বসে সন্দেহজনক কথাবার্তা খবর পেয়ে সক্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দক্ষিণবঙ্গে আপাতত অকেজো করে দেওয়া হয়েছে হ্যাম নেটওয়ার্কের রিপিটার। রহস্যজনক রেডিও সংকেত, হ্যাম রেডিওর ফ্রিকোয়েন্সিতে বিদেশি হানা। পেহেলগাঁও হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। এই আবহে ভারতের পূর্ব সীমান্তে হ্যাম রেডিওর তরঙ্গে ধরা পড়া রহস্যজনক কণ্ঠ, সাংকেতিক বার্তালাপ এবং উর্দু আলাপচারিতা সংশয় তৈরি করেছে। চোরাপথে ভারতীয় হ্যাম রেডিও পরিকাঠামো ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। রেডিও চালকের দাবি, বাংলাদেশের ভূখণ্ডই ওই রহস্যময় রেডিওর সংকেতের উৎসস্থল।
যেখানে ফোন বা ইন্টারনেট কাজ করে না, তেমন দুর্গম জায়গায় হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং কথোপকথন সম্ভব। দুর্যোগ বা বড় দুর্ঘটনায় যোগাযোগের সব মাধ্যম ভেঙে পড়লে হ্যাম রেডিও সহায়। কিন্তু বিপদে পরিত্রাতা যে নেটওয়ার্ক, তাকে কাজে লাগিয়ে বিপদ ঘটানোর চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা। বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে, কোথায় জিনিসপত্র রাখছে, কে কখন আসবে, কার কোথায় গতিবিধি, এ সমস্ত বলছে। বাংলায় যখন বলছে, আমরা বাংলাতে যখন তাদের প্রশ্ন করছি, তারা উর্দু ভাষায় কথা বলছে। উর্দু ভাষায় যখন একটু প্রশ্ন করলে পরে তারা অন্য ভাষাতে পরিবর্তন করছে। সব ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এরা কি এবং কিছু কোড ব্যবহার করছে যেগুলি আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়টা রেকর্ড করি, ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকে জানাই। নাশকতার আশঙ্কায় ঘুম ছুটেছে হ্যাম রেডিও স্টেশনের। কারা ফ্রিকোয়েন্সি হ্যাক করে বেআইনি কাজ চালাচ্ছে? অন্ধকারে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও। ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে যে কেউ কোথা থেকে সেই সিগন্যালের উৎস জানতে পারলাম। সিগন্যালের উৎস বাংলাদেশের দিক থেকেই আসছে। এরপর বাংলাদেশে হ্যাম রেডিও অপারেটরদের সাথে আমরা যোগাযোগ করার পর তারা বিষয়টাকে নিশ্চিত করেন, কিন্তু এটা হ্যাম রেডিও অপারেটর না, এটাও তারা নিশ্চিত করেন। ওই ভূখণ্ড থেকে এই দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অম্বরীশ সহ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের অন্য সদস্যদের রহস্যজনক কথোপকথনের ওপর নজর রাখতে বলা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তও শুরু করেছে বলে সূত্রের দাবি। তবে মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা আপাতত রিপিটার বন্ধ করে দিয়েছে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পরে মার্চ মাসেও বাংলাদেশে বসে ভারতীয় রিপিটার ব্যবহার করে রহস্যজনক বার্তার আদান প্রদান চালানো হচ্ছিল। এখন নিজেদের মধ্যে কথা বলতে হ্যামরা পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করছে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেশের জন্য প্রাণ দিয়েছেন ভারতের বীর সন্তান সেনা কমান্ডো ঝন্টু আলী শেখ। কফিনবন্দি করার আগে শেষবারের মতো ভাইয়ের দেহের সামনে ঝন্টু আলী শেখের দাদা, নিহত সেনা জওয়ানের দাদাও ভারতীয় সেনাবাহিনীতেই কর্মরত। এই মুহূর্তে তিনিও কাশ্মীরে কর্মরত রয়েছেন। নদিয়ার তেহট্টে ঝন্টু আলী শেখের শেষকৃত্য হবে, আর তার আগে জম্মুতে সেনাবাহিনীর গার্ড অফ অনার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখকে। আমি জানি না ও করেছে কি, কে মেসেজটা করেছে, লিখেছে আমি ভালো আছি। 6:30 থেকে আমার কাছে মেসেজ এসেছে আমি ভালো আছি। আমি 9:30 শুনছি আমার স্বামীর গুলি লেগেছে। আমি সন্দেহ করে আমি ইউটিউব চালিয়ে আমার স্বামী ছবি দেখেছি গো। আমার স্বামীকে আপনারা উড়িয়ে দেন না গো, ওই দেশটাকে বোম দিয়ে উড়িয়ে দাও গো। আমার হাজবেন্ডকে আমি অনেকবার বলেছি আমি মুসলিম, কিন্তু ওই দেশের ওপর আমার কোনো মায়া নেই গো। আমার স্বামী পছন্দ করতো না গো। আমি বলেছি ওদেরকে বোম দিয়ে উড়িয়ে দাও গো। ও আল্লাহ গো, আমার মতো আর যাতে কারণ না হয় গো। এ তো খুব কষ্ট গো, কোনো মেয়ে সহ্য করতে পারবে না গো।